ইজহান পদ্মের এই সুন্দর মুহূর্ত ভুলবার নয়। পদ্ম বেচারি তো দম খিঁচে দাঁড়িয়ে আছে। ইজহান পদ্মের থেকে তেমন কোনো সাড়া পেল না। ইজহান সরে এলো পদ্মের কাছ থেকে, বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। পদ্ম বেয়াক্কেলের মতো করে তাকিয়ে আছে, বুকে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে ইজহান। পদ্ম ভ্যাবলার মতো করে ইজহানকে দেখছে। ইজহান গম্ভীর কণ্ঠে বলল, তুমি এইভাবে সেজেছো কেন? পদ্ম অবাক হলো। আমার ইচ্ছে হয়েছে তাই আমি সেজেছি। ইজহান বিড়বিড় করে বলল, নিজে তো নিজের ইচ্ছায় সেজেছো, আর এইদিকে আমি মরে যাচ্ছি। পদ্ম বুঝলো না ইজহানের কথা। ভুরু কুচকে ইজহানের দিকে তাকিয়ে বলল, কিছু বলছেন? ইজহান মাথা নাড়ালো, না। পদ্ম শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে বলল, আমাকে কেমন লাগছে বললেন না তো? ইজহান আবারও গম্ভীর কণ্ঠে বলল, ভালো লাগছে। কথাটা পদ্মের হজম হলো না। শুধু কি ভালো লাগছে? ইজহান চোখটা বন্ধ করে আবারও খুলল। তুমি কি চাও আমি কিছু করি? পদ্ম কিছু বলতে যাবে, তার আগেই ইজহানের ফোনে কল আসলো। পদ্মের দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো। মেধা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই মেধা বলল, কিরে, তোর পেয়ারি বউয়ের তো আজ জন্মদিন। ইজহান বিরক্ত করা কণ্ঠে বলল, কি জন্য কল করেছিস বল। মেধার মনক্ষুণ্ণ হলো। কি হয়েছে বলতো? কিছু হয়নি, আমি ফোনটা এখন রাখছি, পরে কথা বলবো। আমি সময় করে ফোন দিব। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিস একেবারে। ইজহান ফোনটা কেটে দিল। তারপর আবারও পদ্মকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ বলো, কি বলতে নিয়েছিলে? পদ্ম মাথা নাড়ালো দুই দিকে। না। ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্মর সাথে সাথেই মাথা নিচু করে ফেলেছে। ইজহান পদ্মের মাথাটা উঠিয়ে নিয়ে বলল, বলতে বলেছি কিন্তু। আমাকে একটু হাঁটতে নিয়ে যাবেন বাহিরে? ইজহান ভুরু কুচকে তাকায় পদ্মের দিকে। কেন হাঁটতে যাবে? পদ্ম অন্যদিকে ঘুরে বলল, আপনি তো আমাকে আমার জন্মদিনের উপহার দিবেন না জানি, তাই হাঁটতে চেয়েছি। ইজহান তার ওয়ালেট প্যান্টের পকেটে ঢোকালো। তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে বাহিরে। রুমে চাবি দিয়ে লক করতে করতে ইজহান বলল, তোমাকে সব গিফট একসাথে দিব। পদ্ম চোখ তুলে তাকায় ইজহানের দিকে। পদ্ম আর ইজহান হাঁটতে থাকে। দুজনে মিলে হাজারো কথা বলছে। আর সময় হলে শুধু পদ্ম কথা বলতো। আজ ইজহানও বলছে। পদ্ম মুচকি মুচকি হাসছে, কারণ ইজহানের উন্নতি দেখে। ইজহান পদ্মের কাঁধ জড়িয়ে ধরেই হাঁটতে লাগলো। জিনিসটা ইজহানের ভালো লাগে। পদ্ম শাড়ি পরেছে, হাঁটছে, তাই ইজহান সেইভাবেই পদ্মের সাথে তাল মেলালো। ইজহান আর পদ্মের এই সব কাহিনী সানায়া খুব করে খেয়াল করছে। রাগে ক্ষোভে তার যেন বিষের মতো লাগছে। একটু আগেই তো ইজহান তাকে অপমান করেছে, আর এখন ঠিকই বইয়ের সাথে পিরিত দেখাচ্ছে। যত সব ঢং মনে হচ্ছে ওর কাছে। মনটা চাচ্ছে দুজনকে গিয়ে অনেক কথা শোনাতে। সানায়া এর প্রতিশোধ কালই তুলবে। রাগে ফুসফুস করতে করতে সানায়া রুমে চলে আসলো। হঠাৎই ইজহান পদ্মের সাথে রাইহান আহমেদের দেখা হয়ে গেল। তিনি ইজহানকে দেখে বলেন, কি ইজহান, তোমরা এখানে কি করছো? ইজহানের যেন কারেন্টের শক লাগলো। ম্যাডামের ইচ্ছে হয়েছে, তাই বাহিরে হাঁটছি একটু। রাইহান আহমেদ একটু মজা নেওয়ার জন্য বললেন, হো বুঝেছি, এখন যদি আমরা একটু ডাকতাম, ইজহান আসো আড্ডা দেই, তখন তো আসতেই না। ইজহান মনে মনে বিড়বিড় করলো, তোমরা আর বউ কি এক হলো নাকি? আশ্চর্য বলো তো। তবে মুখে প্রকাশ করলো না। ওই যে তখন বলে এসেছিলাম তো। রাইহান আহমেদ ইজহানের কাঁধে হাত চেপে বলল, আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। ইজহান হাসলো আর মনে মনে বলছে, তুমি গেলেই বাঁচি। সব সময় পেছনে পড়ে থাকে, 2 মিনিটও শান্তি দেয় না। আর হসপিটালে থাকলে তো কথাই নেই। ইজহান বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। পদ্ম ইজহানের সোজাসুজি দাঁড়িয়ে বলল, উনি এমন করে কেন বললেন? এমনি করে নাই সব সময়। মেবি আমি বিয়ে করেছি, সহ্য হচ্ছে না তার। ইজহান আর পদ্ম আবারও হাঁটা শুরু করলো। এক জায়গায় মনে হয় 100 বার হাঁটা শেষ হয়েছে তাদের। একই গণ্ডিতে বারবার হাঁটছে। শেষে ইজহান বিরক্ত হয়ে গিয়েছিল, তাই পদ্মকে নিয়ে রুমে চলে এসেছে। পদ্ম চাচ্ছিল না আসার জন্য, কিন্তু জোর করে নিয়ে এসেছে। রুমে এসে এখন পদ্ম ঘাপটি মেরে বসে আছে। ইজহান পদ্মকে দেখলো। ইজহান কিন্তু পদ্মের সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে পদ্মের কোনো হেলদোল নেই। ইজহান পদ্মের হাতটা টেনে নিয়ে দাঁড় করালো।
কি হয়েছে তোমার? পদ্ম ইঝানের হাতটা ছেড়ে দিল। কিছুই হয়নি। এবার ইঝান পদ্মের কোমর জড়িয়ে ধরল, পদ্মকে একটু কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে পদ্ম ফুলের? পদ্ম মুখটা ফিরিয়ে নিয়েছে। কিছুই হয়নি। পদ্মকে ইঝান আর একটু কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে বলবে তো? পদ্ম আর সহ্য করতে না পেরে চোখটা বন্ধ করে ফেলল। আমি কি সবসময় বাহিরে যাওয়ার জন্য বায়না করি বলুন? আপনি চলে আসলেন কেন? আমার এখন ভালো লাগছে না। ইজহানের গাল এবার পদ্মের গাল স্পর্শ করলো। ঘড়িতে প্রায় 11টা বাজতে চলল। তুমি একটা মেয়ে মানুষ, যদিও আমি ছিলাম, তাই বলে তো আর রিস্ক নেওয়া যাবে না, তাই না? আর পাহাড়ি এলাকায় এত রাতে বাহিরে থাকা ঠিক নয় পদ্মফুল। পদ্ম নুয়ে গেল ইজহানের কথায়। ইজহানের থেকে নিজের গালটা সরিয়ে আনে। পদ্ম ইজহানের সেই খোঁচা খোঁচা দাড়িতে হাত দিতে লাগলো। আপনার এই দাড়িগুলো না খুব পচা, আমার গালে একদম ঢুকে যায়। ইজহান হাসলো মেয়েটার কথা শুনে। ওরাও আমার মতো তোমাকে আদর করতে চাই, বুঝেছো? পদ্ম বুঝলো না। বুঝিনি আমি। ইজহান পদ্মের সামনে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, আমি যেমন তোমাকে আদর করি, ওরা ঠিক তেমন ভাবেই আদর করতে চায় তোমাকে। পদ্ম বোকা ভাবে বলল, এই দাড়িগুলো তো গালে ঢুকে যায় আর আমাকে সুড়সুড়ি লাগে। ইজহান হেসে দিল। তাই? হুম। ইজহান পদ্মের হাতটা পেছনের দিকে নিয়ে তার একটা হাত দ্বারা আবদ্ধ করে ফেলল, আর এক হাত দিয়ে পদ্মের মুখে হাত বুলাতে লাগলো। আমার একটা অনুমতি চাই পদ্ম। পদ্ম অবাক হলো, হঠাৎ ইজহান কি বলছে এইসব? সে বুঝে উঠতে পারল না। পদ্ম ইজহানকে বলল, কিসের অনুমতি? ইজহান কথা ঘোরানোর জন্য বলল, আগে অনুমতি দাও। পদ্ম হেসে বলল, দিলাম অনুমতি। ইজহান ভুরু কুঁচকে তাকায় পদ্মের দিকে। সত্যি তো? পরে কিন্তু আবার রাগ করবা না কিন্তু, লজ্জাও পাওয়া যাবে না। পদ্ম না বুঝে মাথা নাড়ালো। ইজহান হাসলো পদ্মের কাণ্ড দেখে। পরেক্ষণে ইজহান পদ্মের ওষ্ঠ এবং ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। সাথে সাথে পদ্মের শরীর যেন কেঁপে উঠল। ইজহানের সেই অসহায় চুলগুলোকে চেপে ধরল। তাও ইজহানের কোনো হেলদোল নেই। আবার কিছু মুহূর্ত বাদেই ইজহান পদ্মকে ছেড়ে দিল। পদ্ম তো তখন না বুঝে মাথা নেড়েছিল। এখন তো সে লজ্জায় মরে যাচ্ছে এমন একটা অবস্থা। মাথা তুলে তাকাতেও পারছে না ইজহানের দিকে। মুখটা খিচে রাখলো। মনে হচ্ছে সে এখনই শেষ হয়ে যাবে। পদ্ম এদিকেও যেতে পারছে না, আবার ওদিকেও না। ইস, একবার যদি ইজহানের মুখটা দেখা যেত। সেও কি পদ্মের মতো লজ্জা পাচ্ছে? ইজহান পদ্মকে স্বাভাবিক করতে বলল, পদ্ম, তাড়াতাড়ি জড়িয়ে ধরো আমাকে, তুমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছ। পদ্ম তার সব লজ্জা বিসর্জন দিতে ইজহানকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল। ইজহান হাসছে, পদ্মের মাথায় চুমু এঁকে দিল। আর পদ্ম যেভাবে ইজহানকে জড়িয়ে ধরেছে, যেন শত কোটি বছর পর হয়ে গেলেও ইজহান পদ্মকে ছাড়বে না। পদ্মের প্রতি হাজার হাজার অনুভূতি এসে ইজহানের মনে হানা দিল। কেন এই বাচ্চা মেয়েকেই তার এত পছন্দ? উফ ইজহান, এবার তুই শেষ। এই বাচ্চা মেয়ের প্রেমে পড়ে গেছিস। তখন যদি পদ্মকে না বিয়ে করত, তাহলে আজ এত সুন্দর একটা মোমেন্ট তার কি দেখা হতো? কি যে শান্তি লাগছে। সকাল 9টা। ইজহানের চোখে ঘুম নেই। মূলত সেই ঘুম উড়ে গিয়েছে, তবে সে বিছানা ছাড়তে পারছে না। তার ম্যাডাম তাকে ছাড়ছে না, নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ইজহান এইভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গিয়েছে। সে উঠল পদ্মকে ছেড়ে। পদ্মের অগোছালো শাড়ি ঠিক করে দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে ডাকলো, কিন্তু তার ওঠার নামগন্ধই নেই। সে আরো মুখে বালিশ চেপে ধরে ঘুমাচ্ছে। ইজহান এবার পদ্মের সামনে জোরে বলল, ওঠো পদ্ম, বেলা 12টা বাজতে চলল। পদ্ম তড়িঘড়ি করে ওঠে, চোখ মুখ ডলতে ডলতে শুরু করে। বেশ কিছু সময় পর পদ্ম স্থির হয়ে বসে। ইজহান পদ্মের হাতটা টেনে নিয়ে বলল, যাও, ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতে হবে, আমরা এখানেই নাস্তা করব আজ। পদ্ম মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল। মুখ ধুয়ে পানিও মোছেনি, আবারও এসে বসেছে বেডে। ইজহান নাস্তা নিয়ে আসলো রুমে। পদ্মের মুখে পানি নিজের হাত দ্বারা মুছে দিল। তারপর দুজনে নাস্তাটা সেরে নিল। আজ পদ্মের মুখ বন্ধ, কথা বলছে না,
সে মাথাটা ভার হয়ে আসছে। আজ সাজেকের তৃতীয় দিন, সবাই আজও ঘুরতে বের হবে, কিন্তু আজ নাকি পদ্মের মন চাইছে না ঘুরতে যাওয়ার জন্য। ইজহান একটু নিচে গিয়েছিল। এই মুহূর্তে সানায়া ইজহানের আর পদ্মের রুমে আসলো। দরজা খোলাই ছিল, যার কারণে সানায়া খুব সহজেই ঢুকে যেতে পারলো। পদ্ম বসেছিল, হঠাৎ তাকে দেখে অবাক হয়। সানায়া পদ্মের মুখটা চেপে ধরল। বেয়াদব মেয়ে! পদ্ম অবাক হয়ে গিয়েছে। আগাগোড়া কিছুই মাথায় ঢুকছে না। কি হচ্ছে তার সাথে? পদ্মকে শাড়ি পরা দেখে আরো রাগ হলো সানায়ার। বেডের পাশের টেবিলটাতে একটা কাঁচের জগ ছিল, সেটার পশ্চাৎ দিয়ে পদ্মের থুতনিতে বাড়ি দেয়, যার কারণে পদ্মের পুরো শরীর কেঁপে ওঠে। চোখ বুজে আসছে, না চাইতেও চোখ দিয়ে হাজারো অশ্রু ঝরে পড়ে। এগুলো যেন ইজহান না জানে, তাহলে তোমার সাথে খুব খারাপ হবে। তোমার জন্য ইজহান আমাকে প্রতিনিয়ত অপমান করছে। সে আমাকে পাত্তা দেয়নি। ভুলেও যদি বলেছ এইসব, তাহলে তুমি ভাবতেও পারছো না কি হবে তোমার সাথে। ব্যাস, এটুকু বলেই সানায়া চলে গেল। ওইদিকে ব্যথায় পদ্ম কাতরাচ্ছে। দ্রুত ঘটে যাওয়া ঘটনাটা শ্রবণ করতে তার যেন ভীষণ কষ্ট হলো। পারছে না ব্যথা সহ্য করতে। পদ্ম দুই হাত মুখে ধরে কান্না করছে। ইজহান আসলো কিছুক্ষণ পর। পদ্মকে রুমে দেখলো না। অসময়ে পানির আওয়াজে শোনা যাচ্ছে। ইজহান টোকা দিল, সাথে সাথেই দরজাটা খুলে পদ্ম বের হলো। ইজহান পদ্মকে দেখে থমকে রইল। যে জায়গায় সানায়া গ্লাস দিয়ে বাড়ি মেরেছিল, সেই জায়গাটা কেমন যেন লাল হয়ে আছে। ইজহানও বুঝতে পারল না পদ্মের থুতনিতে আসলে কি হয়েছে। পদ্ম ইজহানকে জড়িয়ে ধরে অজস্র অশ্রু ফেলছে। ইজহান বুঝলো না ওই ক্ষতটা কিভাবে হয়েছে, আর পদ্মের এইভাবে পাগল হয়ে কান্নার কারণটা কি। পদ্ম কান্নারত গলায় বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি এখানে আর থাকবো না। পদ্ম বেঘোরে কান্না করছে। ইজহান চেয়েও থামাতে পারছে না। মেয়েটা কাঁদতে কাঁদতে ইজহানের বুকটা ভাসিয়ে দিয়েছে। ইজহান পদ্মের এইসব পাগলামো মানে বুঝছে না, যেন তার প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, তাই সেই জন্যই সে কান্না করছে। ইজহান পদ্মের মাথায় হাত বুলাতে লাগলো। আর কতক্ষণ এইভাবে ধরে কাঁদবে? অবশেষে পদ্ম নিজে থেকেই ইজহানকে ছেড়ে দিল। ইজহান পদ্মের চুলে হাত দিয়ে বলল, কেন কাঁদছো? পদ্মের আবারও সেই কথা মনে পড়ে গেল। আবারও ডুকরে কেঁদে উঠল। ইজহান শান্ত কণ্ঠে বলল, আবারও কাঁদছো কেন? কখন বাসায় যাবেন? এখানে থাকলে কি সমস্যা বলবে তো আমাকে। পদ্ম অসহায় দৃষ্টিতে ইজহানের দিকে তাকিয়ে বলল, প্লিজ বাসায় নিয়ে চলুন না। ইজহান পদ্মের থুতনিতে হাত দিল, সাথে সাথে ব্যথায় উফ করে উঠল। এখানে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? পদ্ম ঘাবড়ে গেল। কিছু হয়নি, আমি ব্যথা পেয়েছি। ইজহান বিশ্বাস করল না। কিভাবে ব্যথা হয়েছে? ইজহানের কথায় পদ্ম আমতা আমতা করে বলল, এত কথা জিজ্ঞাসা কেন করছেন? ইজহান পদ্মের গালে হাত দিয়ে বলল, মিথ্যা কথা বলতে পারো না আমি জানি, তাও কেন বলার চেষ্টা করছো? কি হয়েছে সত্যি করে বলো। ইজহানের কথা শুনে পদ্মের মনে হলো ইজহান হালকার ওপরে ঝাপসা হুমকি দিয়েছে। কিছু হয়নি বললাম তো। ইজহান ইচ্ছে করেই পদ্মের সেই আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা দিল। বলতে বলেছি বলো, না হলে তুমি আমার সবচেয়ে খারাপ রূপটা দেখবে। পদ্ম ব্যথায় মুখ খিচে রইল একদম। এই ইজহানের কি মায়া দয়া নেই? চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। বলছি। ইজহান বেডে বসে আরাম আয়েশ করে বসলো। বলো। পদ্ম ভয়ে ভয়ে মুখ খুলছে তো আবারও খুলছে না, এইরকম একটা অবস্থা। তার ভয় লাগছে, যদি ইজহান ওই মেয়েকে ধরে যদি আবারও পদ্মের সামনে এমনটা করে। পদ্মকে চুপ থাকতে দেখে ইজহান জড়সড় হয়ে ধমক দিল, অভদ্রতা বেশি হচ্ছে বোধ হয়। পদ্ম ঈষৎ কেঁপে উঠল। বলছি বলছি, আমি যদি উঠি তাহলে খারাপ হয়ে যাবে খুব। পদ্মের মুখটা মলিন হয়ে গিয়েছে। ওই দিন আপনার পাশে একটা মেয়ে বসতে চেয়েছিল না? আরে, প্রথম আমি যখন আপনার বাসায় গেলাম না, তখন একটা মেয়ে এসেছিল না? আমি আসলে নামটা জানি না। ইজহান বুঝলো পদ্ম সানায়ার কথা বলছে। হ্যাঁ, কি হয়েছে? ও কিছু বলেছে তোমাকে? পদ্মের চোখ আবারও পানি চলে আসলো। উনি আমাকে এমন করেছেন। সকালে নাস্তা করার পর আপনি যখন বাহিরে গিয়েছিলেন,
তখন আপুটা রুমে আসে। আমি বুঝতে পারিনি, উনি এসেই আমার মুখটা চেপে ধরে। দ্রুত ঘটে যাওয়া ঘটনা আমি বুঝতে পারছিলাম না। তারপর আপুটা কাচের গ্লাসটা দিয়ে আমাকে আঘাত করে। আমি তো কিছুই বুঝছিলাম না কেন উনি এমন করছেন। তারপরে আবার কি বললেন, আমার জন্য নাকি আপনি আপুকে পাত্তা দেননি। আবার এটাও বলেছেন আমি যেন আপনাকে কিছু না বলি। এরপর উনি চলে যায়। আমি আপনি দয়া করে ওনাকে কিছু বলবেন না। আমাকে আপনি আমাদের গ্রামে নিয়ে দিয়ে আসুন, ওখানে আমি খুব ভালো থাকবো। বলেই পদ্ম কাঁদতে শুরু করলো। ইজানের চোয়ালটা শক্ত হয়ে এলো। এই সানায়াকে আজ মেরেই ফেলবে। তার উপরে রাগ পদ্মের উপরে ঢালবে কেন? ইজান নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। আসার সময় রুমের দরজাটা লক করে দিয়েছে, যেন পদ্ম বেরোতে না পারে। সানায়া হেসে হেসে কথা বলছে কার সাথে জানি। হঠাৎই তার ফোনে যেন কেউ নিয়ে নিল। সানায়া পেছনে ঘুরে দেখলো ইজান দাঁড়িয়ে আছে। ইজানের চোখে মুখে খুব রাগ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কেন জানি সানায়ার মনে এক অজানা ভয় হানা দিল। পদ্মকে কেন এমন করেছেন? ও আপনার কি ক্ষতি করেছে? আপনি কি আসলেই ডাক্তার? আমি আশ্চর্য, একজন ডাক্তার হয়ে আপনি পিচ্চি একটা মেয়ের সাথে এমন করেছেন। বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? আর আমি কাকে বিয়ে করি, ভালোবাসি আর কাকে পাত্তা দেই সেটা একান্তই আমার ব্যাপার। আপনি জানেন আপনি কত বড় একটা ভুল করেছেন। একটা অবুঝ মেয়ের সাথে আপনার এমনটা করা উচিত হয়নি। কতটা পাগল হলে আপনি এইভাবে পদ্মকে আঘাত করেছেন? প্রতিবন্ধী নাকি আপনি? সানায়ের রাগে শরীর জ্বলে উঠল। ইজহানের কলারটা চেপে ধরে বলল, আমি কি কম সুন্দরী নাকি? কেন কেন তুমি ওই মেয়েকে বিয়ে করেছো? প্রতিনিয়ত তুমি আমাকে অপমান করছো। আমি কি বেশি কিছু চেয়েছি? আমি তো ওর আগে তোমায় ভালোবাসতাম। এত অপমানের পরেও তো তোমার কাছে ছুটে গিয়েছি ইজহান। আচ্ছা, এমন করলে হয় না? তুমি ওই মেয়েকে ছেড়ে আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করবে, আমরা সুখে শান্তিতে বসবাস করব। প্লিজ ইজহান, তুমি ওই মেয়েকে ছেড়ে দাও। আমি সত্যি কষ্ট পাচ্ছি ইজহান। ইজহান এতক্ষণ তার রাগটা কন্ট্রোল করেছিল, আর সানায়া ইজহানের রাগ আবারও বিগড়ে দিয়েছে। একে তো কলারে হাত দিয়েছে, আবার এইসব বাজে কথা বলছে। ইজহান রাগে চোখটা বন্ধ করেছে, আবারও খুলছে। একটা মেয়ে হয়ে কিভাবে একটা ছেলের কলারে হাত দিতে পারে? ইজহান সানায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এত বড় সাহস! আমার কলারে হাত দিয়েছিস? খুব সম্মান দিয়েছিলাম, কিন্তু তুই সম্মানের যোগ্য না। আর আমার পদ্মফুলের নামে এইসব কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? ইজহান চারপাশে তাকিয়ে একটা কাচের গ্লাস পেল। যেভাবে সানায়া পদ্মকে আঘাত করেছে ঠিক সেইভাবেই ইজহান সানায়াকে আঘাত করলো, একই জায়গায়। সানায়ার যেন কলিজাটা ছ্যাত করে উঠেছে। পদ্মফুলকে কখনো আমি আঘাত করিনি। রাগ হয়েছে তার প্রতি অনেকবার, তাও তাকে একটা টোকাও পর্যন্ত দেয়নি। আর তুই আজ এত বড় দুঃসাহস দেখিয়েছিস? মেয়েটার তো কোনো দোষ ছিল না, কেন ওকে কষ্ট দিয়েছিস? তুই যদি নেক্সট টাইম এইসব করেছিস, নিজের হাতে তোর কলিজা এনে তোর হাতে ধরিয়ে দিব। ইজহান যতটা ভালো, আবার ঠিক ততটাই খারাপ। আর আমার কলারে হাত দেওয়া, তাই না? ইচ্ছে করছে আরো দুইটা দেই। ইজহান বেরিয়ে আসলো সানায়ের রুম থেকে। আবারও দরজার কাছে এসে থেমে গেল। চোখ মুখ শক্ত করে বলল, তোর কিছু বলতে হবে না, সিআইকে আমি সব বলে দিব। তুই থাকিস ওই হসপিটালে। আমার জন্য আরো ভালো হসপিটাল বসে আছে, অন্তত চাকরির অভাব হবে না আমার। আর লাস্ট কথা, আমার আর পদ্মের মাঝে যদি আসিস, তাহলে আমি ভুলে যাব তুই একটা মেয়ে। শুধু তুই মেয়ে দেখেই কিছুই করছি না। বলেই ইজহান রুম থেকে চলে আসলো। ইজহান তার আর পদ্মের রুমের সামনে আসলো। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢোকা মাত্রই পদ্ম দৌড়ে আসলো ইজহানের কাছে। পদ্ম বিচলিত কণ্ঠে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? পদ্ম, রেডি হও তাড়াতাড়ি, আমরা এখনই বাসায় ব্যাক করব। পদ্ম অবাক হলো, সত্যি যাবেন বাসায়? হুম। পদ্ম এত কষ্টের মাঝেও হেসে দিল। ইজহান খেয়াল করেছে এটা। পদ্ম ইজহান আর তার সব জামা কাপড় জিনিসপত্র ট্রলিতে গুছিয়ে রেখেছে।
সব গোছানো শেষ হয়ে পদ্ম রেডি হয়ে গেল। ইজহানও রেডি। ইজহান কাউকে কিছু না বলে পদ্মকে নিয়ে চলে আসলো। তারা একটা বাসে উঠে পড়ে। রাত ৯টা। ইজহান পদ্মকে নিয়ে বাসায় আসলো। আজ আর সেই ফ্ল্যাটে যায়নি। তারা একদম সোজা পদ্মের শ্বশুর বাড়িতে আসলো। কলিং বেল বাজতেই মনিরা শেখ দরজা খুললেন। ইজহান আর পদ্মকে দেখে তিনি বেশ খুশি হলেন। আবার পরেক্ষণেই তার মুখটা আবারও অন্ধকার হয়ে এলো। পদ্মকে তড়িঘড়ি করে বাসার ভেতরে আনলেন। এ কি পদ্ম, তোমার এমন হলো কিভাবে? পদ্ম নিশ্চুপ। ইজহান পদ্মের দিকে তাকালো। পদ্ম কিছুই বলছে না। কোনো উত্তর না পেয়ে মনিরা শেখ এবার ইজহানকে বলল, কিরে ইজহান, কি হয়েছে ওর ওইখানে? একটা মিনিট তুই কিছু করিসনি তো আবার? ইজহান যেন হঠাৎ করেই আসমান থেকে পড়ল। ও আবার কি করেছে? এই তার মা, তাকে কখনো বিশ্বাস করে না। আরও পারে তো উল্টোপাল্টা দোষ তার ঘাড়ে চাপিয়ে দিতে। আশ্চর্য মা, আমি ওকে কি করব? ও হাঁটতে গিয়ে পড়ে গিয়েছে পাহাড়ি রাস্তায়। ইজহান ওপরে চলে গেল ট্রলি নিয়ে। পদ্মের গালে হাত দিয়ে মনিরা শেখ বললেন, দেখেছো কেমন হয়ে গিয়েছে তোমার থুতনিটা একেবারে? দেখে হাঁটবে না? হঠাৎ ড্রয়িং রুমে একজন মহিলা এসে বললেন, মনিরা, কে এসেছে? পদ্ম ঠিক চিনল না মহিলাটা কে। মনিরা শেখ পদ্মের হাত ধরে টেনে নিয়ে ওই মহিলার সামনে নিয়ে গেলেন। মনিরা শেখ বললেন, ইজহানের ফুপ্পি উনি। পদ্ম মুচকি হেসে ওনাকে সালাম করতে গেল, কিন্তু উনি তৎক্ষণাৎই পদ্মকে জড়িয়ে ধরে বললেন, আরে আরে, সালাম করছো কেন? মনিরা শেখ পদ্মের কাঁধে হাত দিয়ে বলল, ও তোমার ভাইয়ের পুত্রবধূ। মহিলা পদ্মকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, ও আমার ইজহানের বউ? পদ্ম মাথা তুলে তাকালো ওনার দিকে। মনিরা শেখ পদ্মের উদ্দেশ্যে বলল, ওনার নাম হায়াত শেখ, তোমার ফুপি হবে ও, বুঝেছ? পদ্ম মাথা নাড়ালো। হায়াত শেখ। ও পদ্মের থুতনি ধরে বলল, কি গো, তোমার এখানে এমন লাল হয়ে আছে কেন? পদ্মের খারাপ লাগছে, আবার লজ্জাও লাগছে। আর যদি এটা না থাকতো তাহলে তো এমন প্রশ্ন কেউই করতো না। পদ্ম মনমরা হয়ে রইল। মনিরা শেখ বলেন, ও ব্যথা পেয়েছে আপা? হায়াত শেখ বলেন, দেখেছো মনিরা এমন লাল হয়ে আছে? আচ্ছা আপা, ওকে নিয়ে যায়, ফ্রেশ হতে হবে তো, তারপর না হয় কথা বলো। যাও যাও। পদ্ম মনিরা শেখের ওয়াশরুমে গেল, কারণ সে জানে ইজহান তার ওয়াশরুমে হয়তো ফ্রেশ হচ্ছে। তাই সে আর রুমে গেল না, ফ্রেশ হয়ে নিচে আসলো। হায়াত শেখ আর মনিরা শেখ রান্নাঘরে, কারণ তাদের কথা শোনা যাচ্ছে। পদ্ম তাদের সাথে যোগ হলো। মনিরা শেখ রান্না করছেন, পদ্ম আর হায়াত শেখ কথা বলছে। ইজহান দেখলো পদ্ম রুমে আসছে না, তাই নিচে আসলো। সোজা রান্নাঘরে এসে বলল, কি ব্যাপার পদ্ম, রুমে আসোনি কেন? পদ্ম হকচকিয়ে গেল। ইজহান একেবারে রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে। ইজহানকে হায়াত শেখ দেখে বলে উঠলেন, শুধু বইয়ের খোঁজ খবর নিলেই হবে? এই যে বুড়ি ফুপিটা দাঁড়িয়ে আছে, তার খবর তো একবারও নিলে না। বুঝলে মনিরা, তোমার ছেলে বিয়ের পর পাল্টে গিয়েছে, এখন আর তার একমাত্র ফুপির খবরই নেয় না। ইজহান হায়াত শেখকে জড়িয়ে ধরে বলল, তুমি তো ভালোই আছো দেখছি, কিন্তু আমার বউ তো ভালো নেই, দেখছো না ব্যথা পেয়েছে, একটু তো ট্রিটমেন্ট করতে হয়, তাই না? নিয়ে যায় ট্রিটমেন্ট করতে। ইজহানের কথায় মনিরা শেখ আর হায়াত শেখ একসাথে হেসে উঠল। যাও, বউয়ের সেবা করে আবারও নিচে পাঠিয়ে দিও। ইজহান পদ্মের হাত ধরে টেনে উপরে নিয়ে আসলো। পদ্ম তো লজ্জায় শেষ। সি, এই ইজহান ভালোই পারে লজ্জা দিতে। রুমে আসার সাথে সাথেই পদ্ম ইজহানের হাতটা ছেড়ে দিল। ইজহান ড্রয়ার থেকে একটা মলম নিল। পদ্ম কোমরে হাত দিয়ে বলল, আপনি এত বাজে কথা বলেন কেন? হ্যাঁ, মা আর ফুপ্পি কি ভাবছে বলুন তো, নির্লজ্জ কোথাকার। ইজহান পদ্মের থুতনিতে মলম লাগাতে লাগাতে বলল, কে কি ভাবছে বা ভাববে সেটা নিয়ে ইজহানের মোটেও আপত্তি নেই, ভাবলে সমস্যা কোথায়? আর আমি তো এখানে এখনো কিছু করিনি, যখন করব তখন নির্লজ্জ বলবে, আর আগে এসব কথা সহ্য করব না, বুঝেছ পদ্মফুল? ইজহানের কথায় পদ্ম ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো এই লোক ভালো হবে না, সে ভালো করেই জানে। তার কি একটুও লজ্জাবোধ নেই? একটা অসহায় মেয়েকে পেয়ে এইসব বলে। ইজহান পদ্মের মলম লাগানো শেষ করে আবারও জায়গা মতো মলমটা রেখে দেয়। শোনো, এটা আবারও লাগিয়ে নিও, প্রত্যেকবার যে আমি লাগিয়ে দিব সেটা আবার ভেবো না।
ইজহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্ম ভীষণ অভিমান হলো কথাটি শুনে। দ্রুত পায়ে রুম থেকে চলে আসলো। নিচে হায়াত শেখ আর মনিরা শেখ বসে কথা বলছেন। পদ্ম তাদের কাছেই গেল। পদ্মকে দেখে হায়াত শেখ বলেন, কি গো, তোমার বরের সেবা হয়েছে? পদ্ম সৌজন্যমূলক হাসি দিল, তবে কিছুই বলল না। মনিরা শেখ পদ্মকে ওনার পাশে বসিয়েছেন। মনিরা শেখ পদ্মের চিবুক ধরে বললেন, পরের বার দেখে শুনে হাঁটবে। বড় হয়েছো, বিয়ে হয়েছে, সব দিকে খেয়াল রাখতে হবে তো নাকি? পদ্ম মাথা নাড়িয়ে বলল, জি মা। হায়াত শেখ পদ্মের কাঁধে হাত দিয়ে বলল, মনিরা, তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। পদ্ম মুচকি হাসলো। ছোট থেকেই কেউ যদি তার সামনে তাকে নিয়ে প্রশংসা করে তাহলে সে খুব খুশি হয়। মন চায় প্রজাপতির মতো করে ডানা মেলে উঠতে। তাদের তিনজনের মাঝে ইজহানের আগমন ঘটল। ইজহান পদ্মের পাশে বসেছে। শুধুমাত্র এখানে মনিরা শেখ আর হায়াত শেখ আছেন বলে উঠে যেতে পারছে না। না হলে তার শাশুড়ি শত প্রশ্ন করতেন। ইচ্ছে করছে উঠে যেতে, পরিস্থিতি এমন যে উঠতেও পারছে না। হায়াত শেখ ইজহানের উদ্দেশ্যে বললেন, ইজহান, কি তোমার ওই ফ্ল্যাটে থাকো? ইজহানের কোনো হেলদোল নেই। সোফায় একেবারে আধশোয়া হয়ে বসে আছে। থাকি। তবে অন্য কোথাও চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে ওখানেই থাকবো, না হলে এখানে পদ্মকে রেখে যাব। আমি আলাদা থাকবো। ইজহানের কথায় মনিরা শেখ আর পদ্ম দুজনেই যেন অবাক হয়ে যায়। পদ্ম মনে মনে বলছে, এই লোকটা এমন বলছে কেন? কি আবোল তাবোল বলা শুরু করেছে? মনিরা শেখ অবাক কণ্ঠে বলল, অন্য কোথাও চাকরি করবি মানে? কি বলছিস তুই এইসব? ইজহান যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকেই উত্তর দিল, হ্যাঁ, হসপিটালের মেয়াদ শেষ হয়েছে, অন্য কোথাও চাকরি নিব। কোথায় নিবি এখন? কত হসপিটাল বসে আছে আমার জন্য। বাদ দাও এসব কথা, আমারটা ভাবতে হবে না, বাদ দাও। পদ্ম পেছন ফিরে এজানের দিকে তাকালো। এজান তার দিকেই তাকিয়ে আছে। ইজহানের দৃষ্টি যেন গভীর। তৎক্ষণাৎ পদ্ম আবারও সামনে ফিরে গেল। মনিরা শেখ অসহায় কণ্ঠে বলল, তোকে নিয়ে আমি আর পারি না। কেন যে হুটহাট সিদ্ধান্ত নিস? আমি শুধু তোর ভালো চাই। ইজহান পদ্মের দিকে তাকিয়ে বলল, ভালোই আছি। যে বউ বিয়ে করিয়েছ? সবাই একদম পদ্মের দিকে তাকালো। যা দেখে পদ্মের অস্বস্তি লাগা শুরু করলো। মাথাটা নিচু করে ফেললো। এরকম সুন্দরী বউ বিয়ে করলে তো ভালো থাকারই কথা। ইজহান হেসে বলল, এই জন্যই তো ভালো আছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মনিরা শেখ উঠে দরজা খুললেন। হুমায়ুন শেখ এসেছেন। পদ্ম হুমায়ুন শেখের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। তিনি খুব অমায়িক একজন মানুষ, তা দেখলেই বোঝা যায়। পদ্মকে ওনার মেয়ের মতোই স্নেহ করেন। বুঝতেই দেন না যে উনি পদ্মের শ্বশুর। ঠিক তার বাবার মতোই ভালোবাসেন। পদ্মের বাবা চলে যাওয়ার পর এই প্রথম পদ্মের কোনো আফসোস হয়নি এই বাড়িতে এসে। কারণ হুমায়ুন শেখ যেন বুঝতেই দেননি কিছু। উনি রুমে চলে গেলেন। ওনার পেছনে পেছনে মনিরা শেখও গেলেন। শুধু রয়ে গেল ইজহান আর তার ফুপি আর পদ্ম। হায়াত শেখ পদ্মকে উদ্দেশ্য করে বলেন, তা পদ্ম, আমরা দাদি ডাক শুনবো কবে? পদ্ম যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। পদ্মকে লজ্জা দিতে দেখে ইজহান আরো বলল, তুমি কবে দাদি ডাক শুনতে চাও বলো? যেদিন তোমরা শোনাবে সেই দিনই তো শুনতে পারবো, তাই না? আহা পুপি, থাক না, তুমি বেশি টেনশন নিও না। তোমাকে খুব তাড়াতাড়ি দাদি ডাক শোনানোর দায়িত্ব নিলাম। পদ্ম তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারা কি সব কথা বলা শুরু করেছে? লজ্জা করছে না তাদের? পদ্মের মন চাচ্ছে এখান থেকে উঠে চলে আসতে। হঠাৎ হায়াত শেখ হেসে দিলেন। বললেন, বিয়ের আগে তো ইজহান শেখ এমন ছিল না, হঠাৎ কিভাবে বদলে গেল? বইয়ের সঙ্গ পেয়ে বদলে গিয়েছে ফুপ্পি। হায়াত শেখ আরো কিছুক্ষণ বসে ইজহানের সাথে কথা বললেন। তিনি এবার উঠে নিজের রুমে গিয়েছেন। পদ্ম উঠে গেল আর সাথে সাথে ইজহানও পদ্মের হাত ধরে ফেলল। উঠে যাচ্ছ কেন? তা না হলে এখানে বসে কি করব? আপনার লাগামহীন কথাবার্তা শুনবো? আশ্চর্য, আমি কি আগে শুরু করেছি নাকি? হাত ছাড়ুন আমার। ছাড়লে কোথায় যাবে? পদ্ম একটু মজা করেই বলল, আপনার থেকে দূরে চলে যাব। সাথে সাথে ইজহান পদ্মকে বুকে টেনে নিল। কোথাও যেতে দিব না, আমার বক্ষস্থলে একেবারে লুকিয়ে রেখে দিব। ভালো লাগছে না এইসব, ছাড়ুন, কেউ এসে পড়বে, কি ভাববে? ইজহান ছেড়ে দিল পদ্মকে।
যাও, এই ইজান আর আটকাবে না তোমাকে। ছাড়া পেয়ে পদ্ম ছুটে গিয়েছে, আর ইজান একা একা বসে ফোন টিপছে। রাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষে সবাই বসে বসে কথা বলছে। ইজহানকে হুমায়ুন শেখ বললেন, তুমি নাকি অন্য হসপিটালে চাকরি নেবে, তোমার মা বলল। হ্যাঁ। এই কথা কেন বলছো? ওই হসপিটালের সমস্যাটা কোথায়? আর তুমি তো প্রথম থেকেই ওখানে আছো, হঠাৎ কি এমন হলো যে এইরকম সিদ্ধান্ত নিয়েছো? কোনো সমস্যা হয়েছে কি? না, আসলে আমি চাইছি না ওখানে থাকতে। অবশ্যই কোনো সমস্যা হয়েছে দেখেই তো আমি থাকতে চাইছি না। কি হয়েছে খুলে বলো। আমার বিষয়ে আমাকে ভাবতে দাও, সব ম্যানেজ করে নিব। এইসব ছাড়া আর কি বা বলবে? শোনো ইজহান, তুমি ভুলে যেও না, পদ্ম কিন্তু তোমার জীবনের সাথে এখন জড়িয়ে আছে। সব সময় নিজের কথাকে বেশি গুরুত্ব দিলে হবে না। মেয়েটা তোমার ভরসায় থাকবে সারাটা জীবন। তার কথা ভেবে সিদ্ধান্ত নিও। বাবা মাকে তো পাত্তা দাও না। তুমি তো মনে করো আমরা তোমার ভালো চাই না। কখনো আমার কথাও পাত্তা দিয়েছো? নিজে যা মনে আসে তাই করো। কেয়ারলেস ছেলে কোথাকার। ইজহান খুব কষ্ট করে কথাগুলো হজম করলো। কে বলেছে আমি তোমাদের কথা পাত্তা দেই না? তোমার কথাই তো আমি পদ্মকে বিয়ে করেছি। হ্যাঁ, মানছি। আমি তোমার শুধু একটা কথাই শুনিনি। তুমি চেয়েছিলে আমি সেনাবাহিনীতে জব করি। এই একটা কথাই শুধু আমি তোমার শুনিনি। কিভাবে তুমি আমাকে এই সব অপবাদ দিচ্ছ? এমন না তো, তোমাদের কোনো কথাই আমি পাত্তা দেই না। আর পদ্ম, তাকে কি আমি অসুখে রেখেছি? ওই হসপিটালে থেকে আরো ভালো হসপিটালে চাকরি করব। কেন ওই হসপিটালেই থাকবো না সেটা নিয়ে আর যেন কেউ মাথা না ঘামায়। এইসব কথা শুনতে পারি না আমি। আর কি বলছো? কেয়ারলেস ছেলে? কোন ভিত্তিতে এটা বলছো? কি এমন করেছি তোমার সাথে যে তুমি আমাকে এইরকম একটা উপাধি দিয়েছো? আমি বাচ্চা ছেলে না যে এইসব কথা মেনে নিব। যদি নেক্সট টাইম এইসব কেউ আমাকে বলে, আমি কিন্তু এইসব শোনার জন্য বসে থাকবো না। ইজহান হনহন করে চলে গেল উপরে। পদ্ম ভয়ে চুপসে গিয়েছে। কখনো ইজহানকে এইভাবে কথা বলতে দেখেনি সে। তার জন্যই তো এই সব হচ্ছে। মাথা কাজ করছে না। যদি বাসার সবাই জেনে যায় তার জন্য ইজহান এমন করছে, তাহলে তো সবাই তাকেই ভুল বুঝবে। অনুশোচনায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। আবার কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলছে। হুমায়ুন শেখ রেগে বললেন, এই ছেলে সব সময়ই এমন করে। ছেলেকে ঠিকমতো শাসন করতে পারেনি মনিরা। তোমার ছেলে তো বাবার সাথে এইভাবে কথা বলছে, একটিবারও ডাকও দাওনি। নিজের মর্জি মতো চলবে সে। দুনিয়া এত সহজ না। তোমার আশকারা পেয়ে পেয়েই ইজহান এমন অভদ্র হয়েছে। হুমায়ুন শেখের কথা মনিরা শেখ কেঁদে ফেললেন। হায়াত শেখ বলেন, এত বড় ছেলেকে কি শাসন করবে? হ্যাঁ, তুই কি মাকে কম জ্বালিয়েছিস নাকি? কেমন বদ ছিলি, আমি কিছুই জানি না? আর ইজহান যে ডক্টর, ও ভালো হসপিটালে চাকরি করতে পারবে। তুই কেন মনিরাকে বকাবকি করছিস, অবুঝের মতো ব্যবহার করছিস? আর তোর ছেলে তোর মতোই হয়েছে, বাক্কা বেটা। হুদাই ক্যাচাল বন্ধ কর। তোর ডাক দেওয়া উচিত হয়নি, ওর ভালো ও ছাড়া আর কেউ বুঝবে না। হায়াত শেখের কথা হুমায়ুন শেখ যেন একেবারে চুপসে গেল। তিনি ধপাধপ পা ফেলে চলে গেলেন। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। যাই পদ্ম এতক্ষণ আড়ালে কেঁদেছে, এখন তার শাশুড়ির কান্না দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বললেন, আমার কপালটাই খারাপ ছিল রে মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটাও খারাপ করে দিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্ম। বেশ কিছুক্ষণ মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে নানান কথা বলল। হায়াত শেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বউ আর শাশুড়ির কান্না দেখলো। তোমরা দুজন গিয়ে এখন তাদের রাগ ভাঙাও, ওদেরকে বোঝাও, আর কান্নাকাটি করো না, অনেক রাত হয়ে গিয়েছে। পদ্ম পা টিপে টিপে রুমে আসলো। রুম পুরো অন্ধকার করে রেখেছে ইজহান। বাহিরে আবছা আবছা আলো বারান্দায় এসে পৌঁছেছে। পদ্ম ভয় পেয়ে দৌড়ে ইজহানের কাছে আসলো। পদ্ম ইজহানকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ইজহান হাতটা সরিয়ে দিল। আবারও পদ্ম ইজহানকে একইভাবে জড়িয়ে ধরেছে, তাও আগের থেকে আরো শক্ত করে। ইজহানের গম্ভীর কণ্ঠ শোনা গেল, পদ্ম, তোমাকে আমার থেকে ছাড়তে 1 মিনিটও লাগবে না। সো জোরাজুরি করার আগেই ছেড়ে দাও। পদ্ম মোলায়েম কণ্ঠে বলল, উফ ডাক্তার সাহেব, এত রাগ করছেন কেন? ভালোবাসি তো।
ইজহান আর ছাড়ানোর চেষ্টা করলো না। এভাবেই কিছু সময় দুজনে দাঁড়িয়ে থাকলো। পদ্ম ইজহানকে ছেড়ে সামনে দাঁড়ালো। পদ্ম ইজহানের চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, সবসময় রাগ করলে হয় না, অনেক সময় কিছু কথা শুনে থাকতে হয়। বড়রা কখনো খারাপের জন্য বলেন না, আর বাবা তো একদমই না। এভাবে হুটহাট মেজাজ গরম করা উচিত নয়। ইজহান চোখটা ছোট ছোট করে পদ্মকে দেখলো। কিভাবে পদ্ম ছেলে মানুষই ছেড়ে একদম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো করে কথা বলছে। ইজহান পদ্মকে টেনে দেওয়ালের সাথে দাঁড় করালো। যদিও সে ব্যথা পেয়েছে, তাও একটুও শব্দ করেনি, মুখ খিচে রইল। ইজহান পদ্মের পাশে দেওয়ালে হাত রেখে বলল, তারপর? পদ্ম ঘাবড়ে গেল। তারপর আর কি? আর বলবেন না ম্যাডাম, আপনার কথা বলা শেষ? পদ্ম আমতা আমতা করে বলল, ঘুমাবো, চলুন না। ইজহান পদ্মের কথা শুনল। পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসলো। পদ্ম এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ইজহান তা দেখে পদ্মকে টেনে তার কাছে নিয়ে আসলো। পদ্মের মাথাটা তার বক্ষের সাথে মিশিয়ে নিয়ে বলল, পদ্ম, তোমার ডাক্তার সাহেব দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। সে আর ভদ্র বরের সেজে থাকতে পারছে না। মনে খুব প্রেমের পিপাসা পেয়েছে পদ্মফুল। কেন এমন হচ্ছে বলো তো?